জিনিয়াস এডুকেয়ারে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো উচ্চ মাধ্যমিক 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলা প্রবন্ধ নিয়ে আলোচনা। 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য কোন প্রশ্নগুলি কোন প্রবন্ধগুলি খুব গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় কোচিং সেন্টার দিশা কোচিং সেন্টার এর সহযোগিতায় অর্থাৎ দিশা কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় পরিচালিত। দিশা কোচিং সেন্টারের পরিচালনায় প্রতি বছর উচ্চ মাধ্যমিকের সাজেশন বই জিনিয়াস প্রকাশ হয়, আর সেই বইগুলির সম্পাদনা করে থাকে আমি হাবিবুর রহমান। যেমন আমাদের এবছর 2019 শিক্ষাবর্ষে যে বইটি প্রকাশ করা হয়েছিল বাংলার, এই বইটি দেখতে পাচ্ছ। এখানে যে ছবিগুলি রয়েছে এই ছবিগুলি দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের, অর্থাৎ স্টার বা 400-র উপরে 450, 464 পর্যন্ত বা 470 পর্যন্ত এরা নাম্বার পেয়েছে এবং তাদের নিয়েই আমরা একটি ছবি করি এবং এটি হলো আমাদের বইয়ের লোগো। প্রতি বছরই আমরা সেই বছরের ভালো ছাত্রছাত্রীদের ছবি নিয়ে আমরা আমাদের বইয়ে দিই, এটাই আমাদের জিনিয়াস এর লোগো। তো যাই হোক, এবছর 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের উপরে যে বইটি আমরা প্রকাশ করতে যাচ্ছি তার প্রস্তুতির কাজ চলছে, আর সেই বইয়ে যে সাজেশনগুলি দেওয়া হবে প্রবন্ধের তারই একটি অংশ আমরা আজকে আলোচনা করতে চলেছি। তবে এবারে আমরা আসব আমাদের মূল আলোচনায়। তবে কোন প্রশ্নগুলি এবছর খুব গুরুত্বপূর্ণ, কোন প্রবন্ধগুলি এবার অবশ্যই আসবে এবং কেন আসবে, এই প্রশ্নগুলির মধ্যেই আসবে, সেগুলি নিয়ে আলোচনা করি। প্রবন্ধ আসে 4 রকমের, তার মধ্যে যে কোনো এক রকমের প্রবন্ধের উত্তর দিতে হয়, অর্থাৎ প্রশ্ন থাকে 4টে, উত্তর লিখতে হয় একটা। প্রশ্ন থাকে মানস মানচিত্রের উপরে প্রবন্ধ থাকবে, এখানে কতগুলি পয়েন্টস দেওয়া থাকবে এবং মূল একটি বিষয় থাকবে, তার পারিপার্শ্বিক কিছু পয়েন্টস দেওয়া থাকবে এবং সেই পয়েন্টসগুলির ভিত্তিতে সেই মূল বিষয়টিকে ফুটিয়ে তুলতে হবে। এটা হলো মানস মানচিত্র। এই মানস মানচিত্রের উপরে যে প্রশ্নগুলি এবছর তোমরা অবশ্যই দেখে রাখবে, প্রশ্নগুলি হলো ছাত্র জীবন, এর কিছু মানস মানচিত্র দেওয়া থাকবে, অর্থাৎ কিছু পয়েন্টস দেওয়া থাকবে এবং সেই পয়েন্টসগুলির ভিত্তিতে এই ছাত্র জীবন এই মূল বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে। আর আছে বাংলার উৎসব, আর খেলাধুলা, ভ্রমণের মূল্য, হারিয়ে যাওয়ার নেই মানা। এই 5টি বিষয়ের উপরে আমরা এবার সাজেশন করছি। তোমরা এই 5টি বিষয়ের উপরে মানস মানচিত্র দেখে রাখবে। এবারে আসি বিষয়ের গভীরে প্রবেশ করে প্রবন্ধ রচনা। এখানে একটি ভূমিকা দেওয়া থাকবে, কোনো বিষয়ের একটি ভূমিকা দেওয়া থাকবে এবং তার ভিত্তিতে তোমাদের প্রবন্ধটিকে পুরো লিখতে হবে এবং ফুটিয়ে তুলতে হবে। সেই ভূমিকাটা আগে পড়ে নিতে হবে, তার ভিত্তিতেই তোমাদের রচনা লিখতে হবে। যেমন সংস্কৃতি, শুভ উৎসব, নতুন মাস্টারমশাই। তবে আমরা এই বিষয়টির উপরে খুব বেশি জোর দিচ্ছি না, কারণ এখানে প্রতি বছরই আলাদা আলাদা প্রশ্ন আসে এবং যারা হয়তো খুব মেধাবী বা যাদের খুব মেধা আছে তারাই কেবল এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবারে আসি প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা। বিতর্কের, এখানে বিতর্ক হবে। দুটো বিষয়, একটি বিষয় থাকবে, সেই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে। পক্ষে যুক্তি দেওয়া থাকবে, তার বিপক্ষে উত্তর দিতে হবে। তোমার যুক্তি যে একটি যুক্তি দেওয়া থাকবে, যেমন দূরদর্শন। দূরদর্শনের দুটো দিক, ভালো দিক এবং খারাপ দিক। যদি ভালো দিকটি দেওয়া থাকে তাহলে এর খারাপ দিকটি তোমাকে দেখাতে হবে এবং পরীক্ষায় যে বিষয়টি উল্লেখ আছে অর্থাৎ বিষয়টি দেওয়া আছে সেই বিষয়টি যে একেবারেই অযৌক্তিক এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যুক্তি প্রদর্শন করতে হবে।
যে ওই বিষয়টি যে বিষয়টি বইয়ে দেওয়া আছে সেটিও কিন্তু ভালো যুক্তি দেওয়া থাকবে, কিন্তু তার চেয়েও তোমাকে আরও ভালো যুক্তি প্রদর্শন করতে হবে, যাতে তোমার পরীক্ষার যুক্তির চেয়ে তোমার যুক্তি আরও জোরালো হয়। এক্ষেত্রে আমরা যে বিষয়গুলি বাছাই করেছি বিতর্কের উপরে, দূরদর্শন ভালো বা খারাপ এর দুটো দিক, এক পক্ষের উত্তর দেওয়া থাকবে পরীক্ষায়, তোমার অন্য পক্ষের উত্তর তোমাকে দিতে হবে। আর থাকবে বিজ্ঞাপনের কোনো একটি পক্ষ দেওয়া থাকবে, যদি খারাপ দিকটি দেওয়া থাকে তাহলে তোমাকে দেখাতে হবে এর ভালো দিকটি কী এবং তা যুক্তি দিয়ে তোমাকে বোঝাতে হবে। আর মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক, হয়তো পরীক্ষায় ভালো দিকটি দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে যে ভালো দিকটির চেয়ে খারাপ দিকটির বেশি খারাপ প্রভাব ফেলে মোবাইল, সেটা তোমাকে প্রমাণ করতে হবে যুক্তি দিয়ে, এবং সেটাকে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তার যুক্তিকে অসার প্রমাণ করতে হবে। আর আমরা দিয়েছি সোশ্যাল মিডিয়ার ভালো দিক এবং খারাপ দিক, তোমরা দুটো দিকই দেখে রাখবে। কোনো একটা দিক হয়তো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এবং তার অন্য আর একটি দিক আমাদের যুক্তি দিতে হবে। তবে আমরা দুপক্ষই মানে ভালো দিক এবং খারাপ দিক দুটো দিক সম্পর্কেই জানব। যে পক্ষেরই আমাদের প্রশ্নে দেওয়া থাক তার বিপরীত পক্ষ আমাদের যুক্তি প্রদর্শন করতে হবে। বৃদ্ধাবাস আর পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, এই বিষয়টির উপরে যুক্তি দিতে হবে। আর জীবিকার আদর্শ স্থান বিদেশ, আজ বর্তমানে আমাদের দেশের মানুষ অনেক সময় তাদের জীবিকার জন্য বিদেশে চলে যায়, দেশের চেয়ে বিদেশে বেশি রোজগার হয় এই আশায় তারা বিদেশে যায়, এবং এটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে যুক্তি দিতে হবে। এবারে আসি প্রদত্ত সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। এখানে একটি প্রশ্ন থাকবে প্রবন্ধ, যেখানে জীবনী দেওয়া থাকবে, কোনো একজন বিশিষ্ট বরেণ্য ব্যক্তির জীবনী দেওয়া থাকবে এবং সেই বরেণ্য ব্যক্তির জীবনীর কিছু অংশ প্রশ্নে দেওয়া থাকবে। জন্ম, শিক্ষকতা, তার শিক্ষা বা তার অন্যান্য বিষয়গুলি সম্পূর্ণটাই দেওয়া থাকবে এবং সেইগুলিকে বিস্তারিত আমাদের লিখতে হবে, দিয়ে একটা প্রবন্ধ রচনা করতে হবে। তো এই ক্ষেত্রে এবছরে 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য কোন প্রশ্নগুলি মানে কোন বরেণ্য ব্যক্তিরা খুবই গুরুত্বপূর্ণ একবার আলোচনায় আসি এবং কেন তারা গুরুত্বপূর্ণ। যেমন নামগুলি আগে বলে নিই আমি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন গুরুত্বপূর্ণ? কারণ হলো 2020 শিক্ষাবর্ষে বিদ্যাসাগরের 200 বর্ষ পূর্ণ হবে, আর আমাদের পরীক্ষাও হবে 2020 শিক্ষাবর্ষে। আর বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে, অর্থাৎ 200 বছর পূর্ণ হবে। তাই আমরা মনে করছি বিদ্যাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে 2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য। আর বিদ্যাসাগরকে তো সবাই জানে, তাই আরেকটু যদি আমরা ভালোভাবে দেখে রাখি তাহলে আমাদের পরীক্ষায় আসলে লিখতে সুবিধা হবে। এবারে আসি অক্ষয় কুমার দত্ত। এই অক্ষয় কুমার দত্ত কিন্তু সিনেমার নায়ক অক্ষয় কুমার দত্ত নয়। এই অক্ষয় কুমার দত্ত হলো সাংবাদিক, লেখক, প্রবন্ধকার ও সমাজ সংস্কারক। এই অক্ষয় কুমার দত্তের জন্ম 15 জুলাই 1820, অর্থাৎ অক্ষয় কুমার দত্তেরও 200 বছর পূর্ণ হবে 2020, আর তোমাদের পরীক্ষাও 2020 শিক্ষাবর্ষে। তাই 200 বছরের জন্য অক্ষয় কুমার দত্ত খুব গুরুত্বপূর্ণ। এবার আসি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় 1919 12 ফেব্রুয়ারি জন্ম। তো সুভাষ মুখোপাধ্যায় 1919 খ্রিস্টাব্দে জন্ম, আর 2019-এ তার 100 বর্ষ পূর্ণ হয়েছে, যার জন্য আমরা সুভাষ মুখোপাধ্যায়কেও গুরুত্ব দিচ্ছি। আর এই সুভাষ মুখোপাধ্যায় হলো তোমাদের যে পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা রয়েছে তার লেখক সুভাষ মুখোপাধ্যায়, যার জন্য আমরা আরও বেশি গুরুত্ব দিচ্ছি। আর রয়েছে মান্না দে। মান্না দেকে কে না চেনে? একজন বিখ্যাত শিল্পী, গায়ক মান্না দে, যার অনেক অনেক ভালো ভালো গান রয়েছে। সে মান্না দে এর জন্ম হলো 1 মে 1919। তারও
2019-এ শতবর্ষ পূর্ণ হচ্ছে, যার জন্য মান্না দেকেও আমরা জেনে রাখবো তার জীবনী সম্পর্কে। অতুল প্রসাদ সেন 20শে অক্টোবর 1871, 150 বছর পূর্ণ হচ্ছে। এই অতুল প্রসাদ সেন একজন বিখ্যাত কবি, গীতিকার ও গায়ক, যার জন্য অতুল প্রসাদ সেন এর 150 বছর পূর্তি হচ্ছে, যার জন্য আমরা একেও গুরুত্ব দিচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1871 এ জন্ম, 150 বছর পূর্ণ হবে 2021 সালে। আমাদের 2020-তে পরীক্ষা, যার জন্য আমরা এবছর অবনীন্দ্রনাথ ঠাকুরকেও গুরুত্ব দিচ্ছি। অবনীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো যাই হোক, তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরকেও জেনে রাখবে। আর গান্ধীজি, সবাই চেনে গান্ধীজি, আর এই গান্ধীজির 2রা অক্টোবর 1869 অর্থাৎ 2019-এই 150 বছর পূর্ণ হচ্ছে, যার জন্য গান্ধীজিকেও একটু জেনে রাখা ভালো। আর মিসাইল ম্যান আবুল কালাম, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত এবং মিসাইল ম্যান আবুল কালাম, তার প্রয়াণ হয়েছে এবং যার জন্য আমরা আবুল কালামকে গুরুত্ব দিচ্ছি। তোমরা আবুল কালামের জীবনীটি দেখে রাখবে। আর আমাদের কাউন্সিলের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্বাচিত 2টো জীবনী আমরা নিয়েছি, সৈয়দ মুস্তফা আলী আর জীবনানন্দ দাশ। এই 2টো আমরা শিক্ষা সংসদের নির্বাচিত প্রশ্ন থেকে বাছাই করেছি। তো এই হলো আমাদের 10 জন বরেণ্য ব্যক্তির জীবনী। তোমরা এই 10 জন বরেণ্য ব্যক্তির জীবনী অবশ্যই দেখে রাখবে। আর এই প্রবন্ধ নিয়ে আমাদের আলোচনা হলো। আমরা বাংলা বিষয়ের সাজেশন শেষ করলাম আজকে। পূর্ণাঙ্গ সাজেশনটি আর একবার আমরা একসঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত একসঙ্গে একটি ভিডিও আমরা দেব। আর তখন আমরা আমাদের যে ব্লগ স্পট রয়েছে, সেই ব্লগ স্পটে আমরা এর পিডিএফ ফাইলটাও দেব। তখন তোমরা পিডিএফ ফাইল থেকে, ব্লগ স্পট থেকে তোমরা পিডিএফে নিয়ে নেবে। তবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।